কি হলো? আর কতক্ষণ সাঁতার কাটবি? অনেকক্ষণ তো হলো, এবার বাড়ি চল, না হলে মা এবার লাঠি নিয়ে চলে আসবে এখানে। দিদি, আমাকে আর একটু থাকতে দাও না জল। এই গরমে জলে থাকতে ভালো লাগছে। বাড়িতে গেলে তো আবার কাজে লেগে পড়তে হবে। সত্যি বোন, তোর জন্য খুব মায়া হয়। আমাদের মা মারা যাওয়ার পর আমাদের ভালোর জন্য বাবা আবার বিয়ে করল, কিন্তু সেই নতুন মা এসে আমাদের জীবন দুর্বিষহ করে তুলল। আমি না হয় বড়, কিন্তু তুই তো এখনো অনেক ছোট। তোর জন্য কি মায়ের একটুও মায়া হয় না? দুঃখ করো না দিদি, মায়ের দিন তার ঘুম ঠিকই বুঝতে পারবে। এবার চলো আমরা বাড়ি যাই। কেয়া আর প্রিয়া দুই বোন। তাদের মা মারা যাওয়ার পর তার বাবা বিমল আবার বিয়ে করে, কিন্তু তাদের সৎমা তাদের উপর খুব অত্যাচার করত, তাই তাদের জীবনে নেমে এসেছিল দুঃখের অন্ধকার। কেয়া আর প্রিয়া বাড়ি যেতে নদী পাড়ে একটা জলপরি ভেসে উঠল। আহারে, মেয়েগুলো কত ভালো, নদীতে এসে রোজের কত খেলা, কিন্তু ওদের দুঃখের গল্প শুনতে একদমই ভালো লাগে না। আমি যদি পারতাম তাহলে এক নিমেষে ওদের দুঃখ দূর করে দিতাম। শয়তানের দল, তোদের এতক্ষণে বুঝি বাড়ি আসার সময় হলো? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। কেন মা? আমরা বাড়ির সব কাজ শেষ করেই তো নদীতে চান করতে গিয়েছিলাম। তোর এত বড় সাহস! যত বড় মুখ হয় তত বড় কথা। ও মাটা যখন মরল, তোরা কেন মরলি না? আমার হাড়গোল জ্বালিয়ে খাবি ভেবেছিস? দাঁড়া, দেখাচ্ছি তোদের। মা, মেরো না বোনকে। দরদ কত? বোনটি যদি ওতই বাঁচাতে হয়, তাহলে বালতিতে যে কাপড়গুলো আছে, যা নদীতে গিয়ে কেচে নিয়ে আয়। মা, দিদি তো এই চান করে আসব, আবার ভিজলে তো দিদির শরীর খারাপ করবে। তাতে আমার কি? দরদ দেখলে বাঁচি না। যা সর এখান থেকে, যাই, পেটটা কেমন চুচু করছে, দেখি ঘরে কি খাবার আছে। মিনা চলে যেতেই কেয়া কাঁদতে কাঁদতে আবার নদীতে গেল। তুমি কোথায় গেলে মা? তুমি নেই বলে আজ আমাদের দুই বোনকে নতুন মা কত কাঁদছে। এতই যদি যাওয়ার ইচ্ছে, তাহলে আমাদের দুজনকেও কেন সাথে নিয়ে গেলে মা? কেয়ার কান্না শুনে নদীর ভেতর থাকা জলপরীর ঘুম ভেঙে গেল। এ কি, এমনভাবে কে কাঁদছে? নদীর ধারে গিয়ে দেখি তো। জলপরী নদীর ধারে উঠে আসছে, যেগুলো কেয়া কাঁদছে। তাকে কাঁদতে দেখে জলপরীর খুব মায়া হল। এটি মেয়েরা তো এখনো কাঁদছে। বিধাতা, তুমি ওই মাকে কেন কেড়ে নিলে? যে করেই হোক, ওদের দুঃখ আমাকে দূর করতেই হবে। জলপরী কথা বলেই যে কেয়ার দিকে তাকালো, তখনই চোখ পড়ল তার সৎমায়ের একটি কাপড়ের দিকে। ওই তো ওদের সৎমার শাড়ি। এতদিন ওদের সৎমা ওদেরকে খুব জ্বালিয়েছে, কিন্তু আর না। আমি অভিশাপ দিচ্ছি, যখনই ওর মা ওই শাড়িটা পরবে, তখনই সে আকারে একদমই ছোট হয়ে যাবে। তখনই বুঝবে অন্যদের ওপর অত্যাচার করার শাস্তি কেমন হতে পারে। সাথে সাথে জলপরী ওই শাড়িটার ওপর জারি করল, আর শাড়িটা নতুনের মতো হয়ে গেল। আরে, শাড়িটা দেখছি একদম নতুনের মতো লাগছে। যাই, এখনই বাড়ি যাই। এতক্ষণে মহারানীর বাড়ি আসার সময় হলো। দে আমার কাপড়গুলো, যা ঘরে যা। তোদের দুজনের খাবার রেনে এসেছি, এবার খাবারগুলো খেয়ে আমাকে উদ্ধার কর। যাই বলি না কেন, মেয়েটার বাড়ি কিন্তু জোর আছে। সুন্দর শাড়িটা জিতেছে, একবারেই নতুনের মতো হয়ে গেছে। আর তাহলে এই শাড়িটাই পরি। রিনা শাড়িটা হাতে আর কিছুক্ষণ পরেই দেহগুলোতে আকারে ছোট হয়ে যায়। সে ভীষণ ভয় পেয়ে গেল। এ কি হচ্ছে আমার সাথে? আমি এত ছোট হয়ে যাচ্ছি কেন? কে কোথায় আছো? বাঁচাও আমাকে। রিনা এত জোরে জোরে চিৎকার করার পরও তারা আওয়াজ কেউ শুনতে পেল না। তারপরে রিনা কাঁদতে শুরু করল। এ আমার কি হলো?
কেউ তো আমার ডাক শুনছে না। এবার আমি কি করব? এ আমার কি হলো? কেয়া, প্রিয়া, কোথায় গেলি? অনেকক্ষণ হয়ে গেল, মাকে তো দেখছিলাম। আমিও সেটা ভাবছি, মা গেল কোথায়? রাতের রান্নার সময় হয়ে গেল, তাও আমাদের কাজ করতে বলছে না। এই যে আমি, একবার এইদিকে টাকা। ভালোই হয়েছে, ততক্ষণ একটু আরাম করে নিয়ে। শয়তানের দল, আমি নেই বলে আরাম করা হচ্ছে। দাঁড়া, আমি আবার বড় হই, তারপর তোদের দেখাচ্ছে। বোন, এরকম বলিস না। রাতের রান্নার জোগাড় না হলে আমরা খাবো কি? অনেক আরাম হয়েছে, চল আমরা কাজে লেগে পড়ি। দিদি, তোমার জ্বালায় একটু বসে থাকার জো নেই। কেয়া আর প্রিয়া চলে যাওয়ার পর রিনা আবার কাঁদতে শুরু করল। বিধাতা, তুমি আমার কিসের শাস্তি দিচ্ছ? এইভাবে চলতে থাকলে তো ওই দুই বোনের জ্বালায় আমার পুরো সংসার শেষ হয়ে যাবে। আমায় রক্ষা করো বিধাতা, আমায় আবার আগের মতো করে দাও। রিনা যখন দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছিল তখন তার স্বামী বিমল ওখানে এলো। ওই তো আমার স্বামী এসেছে, এবার নিশ্চয় উনি আমায় দেখবেন। শুনছ, একবার এদিকে তাকাও। রিনা, কোথায় গেলে? একবার এদিকে এসো তো। বাবা, তুমি এসেছ, দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি জল নিয়ে আসছি। সে নয় আনবি, কিন্তু তোর মাঝে তো দেখছি না, সে কোথায়? কি জানি বাবা, অনেকক্ষণ হলো মাকে দেখছি না। বাঁচা গেছে, না হলে এতক্ষণে তোদের নিন্দামন্দ করে আমার কানটা পচিয়ে ফেলত। যা এবার জল নিয়ে আয়। সে না আসা পর্যন্ত একটু আরাম করে শুয়ে থাকি। শেষমেশ আমার স্বামীও আমার নিয়ে এরকম কথা বলছে। এর চেয়ে আমার মৃত্যু হওয়া ভালো ছিল। যাই দেখি ওই দুটো রান্নাঘরে কি করছে। রিনা দ্রুত রান্নাঘরে চলে গেল। সেখানে গিয়ে দেখল ওরা দুজন তাকে নিয়ে কথা বলছে। দিদি, মা কোথায় গেল? সেটাই তো বুঝতে পারছি না। মা তো কখনো না বলে বাড়ি থেকে যায় না। সে যাই হোক, মা না থাকায় বাড়িটা কেমন শান্তি শান্তি লাগছে। ছি, এরকম কথা বলতে নেই বোন। সে যাই হোক, সে তো আমাদের মা। মা মরে যাওয়ার পর সে আমাদের ওপর যতই অত্যাচার করুক না কেন, কিন্তু খাওয়া পড়ার কখনো কষ্ট দেয়নি। এটা তুমি ঠিক বলেছ দিদি। এতক্ষণ ভালো লাগলেও আমার এবার মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। কেয়া আর প্রিয়াকে চিন্তায় দেখে রিনার মন কিছুটা নরম হল। এই দুটো মেয়ের ওপর আমি কতই না অত্যাচার করেছি, কিন্তু এতটুকু সময়ের মধ্যেই ওরা আমাকে নিয়ে কত চিন্তা করছে। বোন, তুই বরং আশেপাশে বাড়িতে গিয়ে একটু খোঁজ নিই। আচ্ছা, যাচ্ছি। প্রিয়া যখন বাইরে যাচ্ছিল তখন তার মা বলল, প্রিয়া, আমি এখানে, একবার এইদিকে তাকা। কেয়ার কথা মতো পিয়া যখন আশেপাশে বাড়িতে খোঁজ নিয়েও তার মাকে খুঁজে পেল না, তখন তারা আরও বেশি দুশ্চিন্তায় পড়ে গেল। আশ্চর্য, আশেপাশের বাড়িতেও তো মা নেই, তাহলে মা গেল কোথায়? বাবা মায়ের কোনো ক্ষতি হলো না তো? আরে না, তোর মা যা জিনিস তার ক্ষতি কেউ করতে পারবে না। তোরা বরং যা গিয়ে খাওয়া দাওয়া করে নে। আমি একটু খেয়ে আরাম করে নি, সেই মহিলা এনে আর আরাম করতে পারবে না। এরকম বলো না বাবা, সে যতই চিৎকার করুক না কেন, মাই তো এই সংসারটা বেঁধে রেখেছে। হ্যাঁ বাবা, বোন ঠিকই বলেছে। মা যতক্ষণ না বাড়িতে ফিরবে না, ততক্ষণ আমার মুখে কোনো খাবার উঠবে না। আরও ভালো লাগছে না দিদি, আমিও খাবো না আজ রাতে। কেয়া আর প্রিয়া এই কথাগুলো যখন বলছিল তখনই একটা টেবিলের পাশে রিনা দাঁড়িয়ে সব কথা শুনছিল আর কাঁদছিল। মেয়ে দুটো আমাকে কত ভালোবাসে, কিন্তু তাদের প্রাপ্য ভালোবাসা আমি কখনো দিইনি। বিধাতা, তুমি একটিবার আমাকে আগের মতো করে দাও। আমি ওদের মায়ের ভালোবাসা ফিরিয়ে দিতে চাই। রিনা কাঁদতে লাগল, কিন্তু পিয়া আর কেয়া তার কোনো কথাই শুনতে পেলে না। সকালবেলা কেয়া আর প্রিয়া উঠোনের পাশে বসে কাঁদছিল আর একটা গাছের নিচে দাঁড়িয়ে রিনা তাদের দেখছিল। সকাল হয়ে গেল, মা তো এখনো ফিরে এলো না দিদি। কাঁদিস না বোন, এক মা আমাদের ফেলে চলে গেছে। এই মাকে আমরা কিছুতেই হারাতে দেব। কিন্তু মাকে আমরা কোথায় খুঁজব দিদি? সব জায়গাতে খুঁজেও তো মাকে পেলাম না।
চিন্তা করিস না, চল এখন গিয়ে চানটা সেরে আসি, তারপরে গ্রামের মোড়ল মশাইয়ের কাছে গিয়ে সবটা বলবো, তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। তোরা আমাকে নিয়ে এত ভাবিস, কিন্তু আমি তো তার যোগ্য নয়। বিধাতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বিধাতা আমার এই অবস্থা করেছে বলেই তোদেরকে এত কাছ থেকে জানবার সুযোগ পেলাম আমি। বিধাতা আমাকে মনে হয় আমার পাপের শাস্তি দিচ্ছে। রিনা আবার কাঁদতে শুরু করল। অন্যদিকে কেয়া আর প্রিয়া নদীতে চান করতে চলে গেল। কালকেই এই শেষবারের মতো এই নদী থেকে ফিরে গিয়েই মাকে দেখেছিলাম। বিধাতা, তুমি আমার মাকে কোথায় নিয়ে গেলে? দয়া করে আমাদের কাছে ফিরিয়ে দাও। এ কি দিদি, আমাকে সান্ত্বনা দিয়ে তুমি ভেঙে পড়ছ? কেঁদো না দিদি, মা নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসবে। কি করব বোন, এক মাকে হারিয়েছি, আর এক মাকে হারাতে চাই না। কেয়া আর প্রিয়া নদীর ধারে বসে ওইভাবেই কাঁদতে লাগল। আবারও তাদের কান্না শুনে জলপুরি নদীর ধারে উঠে আসলো। এ কি, ওরা দেখছি এখনো কাঁদছে। এমন সৎ মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। যে মা তাদের সারা জীবন এরা অত্যাচার করেছে, তাকে খুঁজে পেতে তারা এত আকুতি মিনতি করছে। বেশ, তবে তাই হোক, ওদের মায়ের অভিশাপ আমি তুলে নিলাম, ওর মা আবার আগের মতো হয়ে যাক। কথা বলে জলপরি আবারও জাদু করল, আর বাড়িতে থাকা ছোট্ট রিনা আবার বড় হয়ে গেল। এ কি, আমি কি দেখছি? তবে কি বিধাতা আমার দিকে আবার মুখ তুলে চাইলেন? ধন্যবাদ বিধাতা, এতটুকু সময় তুমি আমার সব ভুল বুঝিয়ে দিয়েছ। আকি ভুল আমি কখনো ভুলব না। রিনা খুশিতে ঝলমল করতে লাগল। তখনই কেয়া আর প্রিয়া ফিরে আসলো। ওই তো মা। মা, আবার ফিরে এসেছি। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। তোদেরকে ফেলে রেখে আমি আর কখনো যাব না। রিনা এরকম আচরণ দেখে কেয়া আর প্রিয়া অবাক হয়ে গেল। কি মা, তুমি আমাদের সাথে এত ভালো করে কথা বলছো? তুমি না বলতে আমরা সৎ মেয়ে? না, ওসব আমার ভুল ছিল না। না বুঝে তোদের ওপর অনেক অত্যাচার করেছি, তাই বিধাতা আমাকে শাস্তি দিয়েছে। আজ থেকে আমি তোদেরকে সৎমা হিসেবে নয়, নিজের মা ভেবে ভালোবাসব। সত্যি মা? হ্যাঁ, আমার কাছে আয়। ধন্যবাদ বিধাতা, এতদিন পর মা মরা আমার দুই মেয়েকে আবার নতুন মা উপহার দিলে।